বিপজ্জনক। নীলাদ্রি লেক বলে আমরা চিনি। আরো একটি হাউস বোট, আকাশ মেঘাচ্ছন্ন। আমরা এখন নীলাদ্রি লেকের পাড় দিয়ে বাইকে ঘুরছি। স্বচ্ছ জলের ছড়া। নীলাদ্রি লেকের পাড়ে থোকায় থোকায় ফুল দিয়ে তার সুবাস ছড়িয়ে দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আমরা রাতে ছিলাম জাদুকাটার নদীতে। আমাদের পেছনে বারিকা টিলা দেখা যাচ্ছে। তো এখানে এখন সকালবেলা আমরা রওনা দিতে গিয়ে দেখছি যে চরে আটকে গেছে আমাদের ট্রলার। আমরা এখান থেকে চলে যাব টেকের ঘাটে। টেকের ঘাটে রয়েছে বাংলার কাশ্মীর খ্যাত প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি নীলাদ্রি লেক, যে লেকটিকে আপনারা অনেকেই শহীদ সিরাজ লেক নামে চেনেন। এদিকে আমরা সকাল থেকে আটকে রয়েছি এই জাদুকাটার চরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটার বুকে চলছে ঝুম বৃষ্টি। এরকম অদ্ভুত সুন্দর বৃষ্টি বহুদিন দেখা হয় না। পাশাপাশি আমরা আমাদের মাঝি মাল্লাদের কষ্টকে অনুধাবন করছি। তারা অনেক কষ্ট করছেন যাতে আমাদের হাউসবোটটিকে চর থেকে সরানো যায়। আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে সহযোগিতা করে আমরাও কয়েকজন নেমে আমাদের হাউসবোটটিকে ঠেলে সরানো যায় কিনা সেটি দেখি, কিন্তু ওনারা বলেছেন যে কোনো প্রয়োজন হবে না, ওনারাই সেটি পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরও একটি হাউসবোট চরে আটকে আছে এবং সেটির প্রোপেলার ঘুরছে, তারপরেও সেটি কিন্তু আগাতে পারছে না। আকাশ মেঘাচ্ছন্ন, দূরে মেঘালয়ের পাহাড়, তার নিচে এই ঘোলা জলের পাহাড়ি নদী জাদুকাটা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বারিকা টিলার এই চমৎকার পরিবেশে এটা একটা অভাবনীয় দৃশ্য। এই রকম অপূর্ব সুন্দর বৃষ্টি কখনোই ভুলতে পারবো না। অবশেষে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আমাদের হাউসবোটটি জাদুকাটার জলে ভাসলো এবং বৃষ্টিও থেমে গেছে। আমরা পেছনে বারিকা টিলাকে রেখে নদী ধরে সামনের দিকে এগিয়ে চলছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। এর মধ্যে সকালের নাস্তা পরিবেশন করা হয়েছে। সকালের নাস্তায় রয়েছে খিচুড়ি, ডিমের কারি, জলপাইয়ের আচার, 1 টুকরো লেবু, 2 টুকরো শসা। এই সকালবেলায় ক্ষুধার্ত পেটে এই খিচুড়ি একেবারে অমৃতর মতো লাগছে। যদিও এই হাওড়ে যতগুলো হাউসবোট রয়েছে তাদের সবার রান্নাই কম বেশি ভালো, এবং এই স্থানীয় এলাকার যারা বাবুর্চি তারাই মূলত এসব জায়গায় দায়িত্ব পালন করেন। এই এলাকার মানুষের রান্নার হাত ভালো, সেটি কিন্তু এই হাউসবোটের খাবার খেয়েও অনেকটা স্পষ্ট বোঝা যায়। আমরা গত রাতে ছিলাম জাদুকাটার নদীতে বারিকা টিলার পাশে। এখন আমরা বারিকা টিলা থেকে যাচ্ছি নীলাদ্রি লেক, টেকের ঘাট। আমাদেরকে নাস্তা শেষে চা দেয়া হয়েছে। সকালের চমৎকার রোদে বসে আমরা চা পান করছি সবাই। চলছে ফটো সেশন এবং আড্ডা। নদী এবং হাওড়ের বুক জুড়ে একেবারে ঘোলা জল। ছুটে চলেছি হিজল এবং করচবনের পাশ দিয়ে। অপূর্ব বাতাস। এই হাওড়ে জন্মেছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আর এই হাওড়ে যখন আমরা বেড়াতে এসেছি তখন আব্দুল করিমের গান ছাড়া আমাদের একটি প্রহরও চলছে না।
তাই তো আমরা আব্দুল করিমের গানের সাথে নেচে গেয়ে হাওড়ের এই অপূর্ব পরিবেশকে ধারণ করছে আমাদের বুকের ভেতর এবং এই নির্মল বাতাস গায়ে মেখে এগিয়ে চলছি নীলাদ্রির পানে। ওই তো দেখা যাচ্ছে টেকের ঘাট, আর টেকের ঘাটে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত নীলাদ্রি লেক। চারিদিকে অপূর্ব দৃশ্য। আমরা যখন টেকের ঘাটের দিকে যাচ্ছিলাম তখন বেশ কয়েকটি হাউসবোট টেকের ঘাট থেকে ফিরছিল। আমরা এখন যে অংশটিতে রয়েছি এই অংশটি কিন্তু শীতের সময় একেবারে ধান খেতে পরিণত হয়, আর এখন পানিতে টইটম্বুর। টেকের ঘাটে হাউসবোট ভিড়িয়ে আমরা একটি বাইক ভাড়া করলাম, যে বাইকটি আমাদেরকে নীলাদ্রি লেক সহ আশেপাশের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে। এই লেকটির নাম হচ্ছে শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক বলে আমরা চিনি, কারণ এই লেকের পানি হচ্ছে মূলত নীল রঙের থাকে, কারণ হচ্ছে এই লেকটি অনেক গভীর। এখানে একসময় চুনা পাথরের খনি ছিল, সেই চুনা পাথর উত্তোলন করতে গিয়ে এখানে একটি বিশাল গর্ত তৈরি হয়, পরবর্তীতে ওখানে পানি জমে এই লেকের জন্ম। এবং এই লেকটি এখন ঘোলা পানি, কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, পাহাড়ি ঢল বা অন্যান্য এই যে পলি জমে এই পানির রঙটা একটু অন্যরকম হয়ে গেছে। তাছাড়া আমরা এর আগে যখন এসেছি তখন কিন্তু আমরা পানির রঙটি নীল পেয়েছি। আমরা বাইকে করে নীলাদ্রি লেকের পাড় ধরে সামনের দিকে এগোতে থাকলাম। বাম পাশে নীলাদ্রি লেক এবং তারপরে ভারতের মেঘালয়ের পাহাড়, আর ডান পাশে সবুজ ঘাসের কার্পেটে ঢাকা যে টিলা দেখা যাচ্ছে, সেগুলি কিন্তু এই অংশের যে খনিজ পদার্থ তোলার কারণে যে মাটি ওঠানো হয়েছিল সেগুলি জড়ো করে রাখার কারণে এরকম পাহাড়ের আকার ধারণ করেছে। নীলাদ্রি লেক মূলত একটি কুঁয়ারি। এই কুঁয়ারি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু হয়। এখান থেকে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম। 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকের ঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময় 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের একজন বীর শহীদ সিরাজুল ইসলামের নামানুসারে এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক। স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। পাহাড়ের গা ঘেঁষে লেক, এর সৌন্দর্যটা আসলে একেবারেই অপার্থিব, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। এটা দ্বিতীয়বার আসা, খুবই ভালো লাগছে। মানে জায়গাটা কি পরিবেশটাকে আগের মতো আছে বলে তোর মনে হয় নাকি কোনো পরিবর্তন? না, একটু চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে এখন একটু 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 জমজমাট হয়ে গেছে আগের থেকে। আগে একটু বেশি নিরিবিলি ছিল, সেটাই কি ভালো ছিল? সেটাই ভালো ছিল, ভালো লাগতো। এখন একটু বেশি জমজমাট হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে আসলে পর্যটনটা অবশ্যই পরিকল্পিত হওয়া উচিত। তার চেয়ে বড় কথা যেভাবে পাথর উত্তোলন করা হয় সেটিও আসলে পরিবেশের জন্য চরম হুমকি, সেটিও একটা নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেতর দিয়ে হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। বন্ধুরা, আমরা এখন নীলাদ্রি লেকের পাড় দিয়ে বাইকে ঘুরছি এবং এখান থেকে আমরা যাব 0 পয়েন্টে, যেখান থেকে ভারতের মেঘালয় থেকে পাথর এবং কয়লা বাংলাদেশে ঢোকে সেই স্থলবন্দর। এই হচ্ছে বড়ছড়া স্থলবন্দর। সুনামগঞ্জে মোট 3টি স্থলবন্দর রয়েছে, তার মধ্যে অন্যতম স্থলবন্দর হচ্ছে বড়ছড়া স্থলবন্দর। এই বড়ছড়া স্থলবন্দর দিয়ে সাধারণত মেঘালয় থেকে কয়লা এবং পাথর আসে। আর এটি হচ্ছে বড়ছড়া ঝিরি। মেঘালয়ের অজানা কোনো ঝর্ণা থেকে নেমে এসেছে এই ঝিরি, এবং এই ঝিরির পানি কিন্তু অত্যন্ত শীতল এবং পরিষ্কার। দেখুন কত ছোট্ট একটি ঝিরি, কিন্তু কি সুন্দর স্রোতস্বিনী। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না।
নীলাদ্রি লেক পেরিয়ে আমরা চলে গেলাম টেকেরঘাট বাজারে। বাজার পেরিয়ে আমরা চলে আসলাম একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত চমৎকার একটি স্কুলের মাঠে। আর স্কুল মাঠ পেরিয়ে আমরা চলে আসলাম চমৎকার একটি ছড়ার পাশে। এই ছড়াটি মূলত নীলাদ্রি লেক এবং লাকমা ছড়ার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। খুব ছোট্ট একটি ছড়া, একেবারে স্বচ্ছ জলের ছড়া। নির্বিঘ্নে এই জল পান করা সম্ভব। দেখতেই পাচ্ছেন নিচের পাথরগুলো একদম চকচক করছে, সবকিছু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এটি টেকেরঘাটের একদম সাথে একটা স্কুল, সেই স্কুলের পেছনে একটা ছড়া। এখান থেকে আর কি মানে ছোট্ট একটা ঝর্ণার মাধ্যমে পানি নেমে আসতেছে। জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাতে সাধারণত খুব একটা মানুষ আসে না, আমরা আবার একটু ঘুরতে ঘুরতে এদিকে আসলাম আর কি। বাইকে করে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, চরম ভালো লাগা কাজ করছে। এই পাশে পাথরের পাহাড়, পেছনে ইন্ডিয়া, জাস্ট কয়েক মাস সামনেই ভারত। আমরা ঠিক সীমান্ত লাগোয়া একটা স্কুলের পেছন দিয়ে যাচ্ছি বাইকে করে। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম চমৎকারভাবে ছাতিম ফুল ফুটে আছে। সাথে সাথে মনে হলো এই সুযোগটা মিস করা ঠিক হবে না। ছাতিম ফুল নামে আমার একটি গান আছে, সেই গানটির কিছু শ্যুট আমি এখান থেকে করে নিলাম এক ফাঁকে। মহুয়া ফুলের মদ এসেছে গেলাসে সাজা, হব আজ মাতাল বাড়ি, যাব না ফিরে বাড়ি, হব আজ মাতাল বাড়ি, যাব না ফিরে বাড়ি, যোচনায় ভেসে গেছে। কি অদ্ভুত সুন্দর একটি ছাতিম গাছ, একেবারে নীলাদ্রি লেকের পাড়ে থোকায় থোকায় ফুল দিয়ে তার সুবাস ছড়িয়ে দিচ্ছে। জাহিদও তার একটি দেশাত্মবোধক গানের কিছু শুটিং এখানে করে নিল। মুক্তি সেনা মাগো শোধ করে যেতাম তোমার কোলে, জন্ম নেয়ার দেনা। সৌন্দর্যের আধার এই নীলাদ্রি লেক কিন্তু অত্যন্ত বিপজ্জনক গোসল করার জন্য, কারণ যেহেতু চুনাপাথর উত্তোলনের কারণে এই লেকের জন্ম, সেই কারণে এটি অত্যন্ত গভীর। এই লেকের গড় গভীরতা প্রায় 22 ফুট এবং কিছু জায়গা আছে যেখানে 250 ফুটের মতো গভীরতাও রয়েছে। কাজেই এখানে গোসলের জন্য যারা নামবেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামবেন এবং খুব সতর্ক থাকবেন। একেবারে শেষ দিকে আমরা চলে আসলাম টেকেরঘাটের এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের কাছে। এর পাশেই শহীদ সিরাজ সহ মুক্তিযুদ্ধের শহীদ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আরও অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে।